Good morning, students. Welcome to Analytics Powered Virtual Interactive Classes. তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও একদম ভালো। আজকে কিন্তু আমরা যে চ্যাপ্টার আরেকটা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা সম্পর্কে আমরা কিছুদিন আগেই সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, আমরা আজকে কি করব? সেই চ্যাপ্টারটা নিয়েই আমরা আবারও একটু আলোচনা করব। ঠিক আছে? চলো দেখি কি আছে স্ক্রিনে। আচ্ছা, এটা দেখে তোমরা অনুমান করতে পারছো কি আমরা কোন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতে চলেছি? ভেরি গুড। তাহলে চলো আর দেরি না করে শুরু করে নেই। দেখো, একটা ক্লাসরুম সিচুয়েশন রয়েছে, ক্লাসরুম রয়েছে। সেখানে একজন টিচার একটা যন্ত্র নিয়ে এসেছেন। আচ্ছা, সেই যন্ত্রটার নাম কি কে বলতে পারবে? ভেরি গুড, অণুবীক্ষণ যন্ত্র, তাই না? অণুবীক্ষণ যন্ত্র, মাইক্রোস্কোপ। তো স্বাভাবিক স্টুডেন্টসরা ম্যাডামকে গুড মর্নিং জানাচ্ছেন, শুভ সকাল জানাচ্ছেন, এবং স্টুডেন্টসদের মধ্য থেকে একজন উঠে দাঁড়িয়ে বলছে কি, ম্যাডাম আপনি একটি মাইক্রোস্কোপ এনেছেন, আমরা কি আজ এটি ব্যবহার করব? আরেকজন স্টুডেন্ট বলছে কি যে এটি খুব মজার ব্যাপার, আমরা কি দেখব? তো এবারে ম্যাডাম বলছেন কি যে হ্যাঁ, আজ আমরা খুব আকর্ষণীয় একটি বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তারপর উনি ওনার হাতে একটা স্লাইড নিলেন এবং কি বলছেন যে মাইক্রোস্কোপ ব্যবহার করার আগে এই স্লাইডটি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করো। উনি এবার বলছেন ওনার হাতে যে স্লাইডটা রয়েছে সেটা যাতে স্টুডেন্টসরা মনোযোগ সহকারে দেখে। তো এইবারে ছাত্রছাত্রীরা যখন পর্যবেক্ষণ করছে, পর্যবেক্ষণ করার পর ওরা এবার কি বলছে যে এর উপর ছোট একটি গোলাকার কাঁচ রয়েছে। আরেকজন বলছে আমি হালকা বেগুনি রং দেখতে পাচ্ছি। এরপর বলছে যে কিছু একটা আছে কিন্তু তা স্পষ্ট না, মানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না কি আছে। ঠিক আছে? আরেকজন বলছে যে কি এটা। এরপরে শিক্ষক মহাশয় বলছেন যে খুব ভালো, মানে ওরা যা দেখেছে সেটা খুবই ভালো, তোমরা রঞ্জক এবং কভার স্লিপটা দেখতে পাচ্ছ। ছোট যে কাজ আছে সেটা হচ্ছে কি কভার স্লিপ, সেটাকে আমরা বলছি কি কভার স্লিপ। ঠিক আছে? কভার স্লিপটা দেখতে পাচ্ছ, কিন্তু জীবগুলো কি স্পষ্টভাবে দেখতে পাচ্ছ? মানে স্লাইডের মধ্যে যে জীবগুলো রাখা আছে সেগুলো কি তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ? তখন সবাই বলে উঠলো যে না ম্যাডাম, আমরা তো স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। এবারে ম্যাডাম বলছেন যে তাহলে চলো আরো গভীরে দেখা যাক, মানে আরো ভালোভাবে দেখা যাক। দেখো, এরপর উনি কি করলেন, মাইক্রোস্কোপের আন্ডারে স্লাইডটি রাখলেন। রাখার পর উনি কিন্তু অনেকগুলো এরকম ছোট ছোট আকারের, দেখো এরকম, এই যে ছোট ছোট আকারের অনেকগুলো এরকম প্রাণী বা জীব কিন্তু মাইক্রোস্কোপের আন্ডারে দেখা যাচ্ছে, তাই না? তো এইবারে ম্যাডাম বলছেন যে একজন একজন করে আসো এবং মাইক্রোস্কোপের আন্ডারে দেখো। তো স্বাভাবিকভাবেই ওরা সবাই মাইক্রোস্কোপের আন্ডারে এসে দেখছে। তো প্রথম যে ছাত্র যে দেখলো সে বলল কি ম্যাডাম, এখানে অনেক ছোট ছোট আকৃতি আছে, অনেক ছোট ছোট আকারের বিভিন্ন প্রকার আকার সম্পন্ন জিনিস ও দেখতে পাচ্ছে। এরপরে দ্বিতীয় জন এসে দেখছে, এবার ও বলছে কি কিছু গোল কিছু লম্বা, মানে ও যে জিনিসগুলো দেখছে তার মধ্যে কয়েকটার আকৃতি গোল, আবার কয়েকটার আকৃতি লম্বা। এইবারে ম্যাডাম বলছেন কি যে এই ক্ষুদ্র জীবগুলো এতটাই ছোট যে খালি চোখে দেখা যায় না। ঠিক আছে? মানে ওরা যখন খালি চোখে স্লাইডের উপর দেখছিল তখন কিন্তু ওরা কোনো কিছুই দেখতে পায়নি, তাই না? কিন্তু ওরা যেই অণুবীক্ষণ যন্ত্রের নিচে স্লাইডটাকে রাখলো তখন কিন্তু ওরা কি করলো, বিভিন্ন আকৃতি আকার সম্পন্ন জীবগুলোকে দেখতে পেল, তাই না? তো সেটা এবার ম্যাডাম বলছেন যে এই ক্ষুদ্র জীবগুলো এতটাই ছোট যে খালি চোখে দেখা যায় না।
তো যে সকল জীবদের খালি চোখে দেখা যায় না তাদের আমরা বলছি কি অণুজীব। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এদেরকে অণুজীব বলা হয়। এইবারে দেখো আমরা আজকের ক্লাসে এরকম বিভিন্ন প্রকার অণুজীব দেখবো, যেরকম এগুলো হচ্ছে ইউগ্লিনা, এরপরে থাকছে বিভিন্ন প্রকার শৈবাল, এরপর কি দেখতে পাচ্ছি, এরপর আমরা চলে যাব, এরপর এদের আমরা বলছি কি ব্যাকটেরিয়া। বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া থাকে আমাদের চারপাশে, এবং এই ধরনের আকৃতি সম্পন্ন প্রাণীদের বলছি প্যারামেসিয়াম। আচ্ছা, এগুলো সম্পর্কে আমরা কিন্তু এদের বৈশিষ্ট্য কি, ওদের মধ্যে কি কি বৈশিষ্ট্যাবলী দেখা যায়, এরকম বিভিন্ন জিনিস সম্পর্কে কিন্তু আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করে থাকবো। ঠিক আছে, এরকম বিভিন্ন প্রকার ছত্রাক থাকে। তো এই শব্দের এই সকল জীবরা মিলে কিন্তু একটি আলাদাই জগৎ তৈরি করছে। কেন, কি বলছে এখানে, যে এই ক্ষুদ্র অদৃশ্য জীবেরা অণুজীব নামে একটি লুকানো জগৎ তৈরি করে। ঠিক আছে, তো লুকানো জগৎ মানে কেন, মানে কি, ওদের তো আমরা কি খালি চোখে দেখতে পাই না, তাই না? মানে ওরা আমাদের চোখের থেকে লুকিয়ে থাকে। তো সেই জন্য বলা হচ্ছে যে ওরা একটি অদৃশ্য জগৎ তৈরি করে। ঠিক আছে, তো এই যে তৈরি করছে যে অণুজীবেরা, তাদের আমরা দেখতে পাই জলের মধ্যে এরকম অণুজীবেরা উপস্থিত থাকে। তাছাড়া মাটি, বাতাস, মানে মাটির মধ্যেও এরকম অণুজীবেরা উপস্থিত থাকে। তাছাড়া যে হাওয়া থাকে, আমাদের চারপাশের যে বাতাস থাকে, বায়ু থাকে, সেই বায়ুমণ্ডলের মধ্যেও কিন্তু এই অণুজীবেরা উপস্থিত থাকে। তাছাড়া বিভিন্ন প্রকার উদ্ভিদ, প্রাণী, এদের যে বহিরাবরণ, দেখো এখানে অনেকগুলো হরিণ রয়েছে, হরিণের বাইরের পৃষ্ঠের মধ্যেও কিন্তু এই প্রকার অণুজীবদের আমরা দেখতে পাই। তাছাড়া উদ্ভিদের মধ্যেও কিন্তু অণুজীব থাকে। তাছাড়াও কিন্তু আমাদের যে মানব দেহ, আমরা তো কি মানুষ, আমাদের দেহের অভ্যন্তরেও কিন্তু অণুজীবেরা উপস্থিত। দেখো এখানে আমরা স্মল ইন্টেস্টাইন বা আমাদের যে ক্ষুদ্রান্ত রয়েছে, সেটাকে আমরা যদি বড় করে এখানে দেখানো হচ্ছে, সেখানে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রেও কিন্তু এই প্রকার অণুজীবেরা উপস্থিত থাকবে। তাহলে কোথায় কোথায় পাচ্ছি, তো এদেরকে মানে অণুজীবদের আমরা জল, মাটি ও বাতাস, উদ্ভিদ ও প্রাণী, এমনকি আমাদের শরীরে মানে মানব দেহের অভ্যন্তরেও পেয়ে থাকি। ক্লিয়ার? তাহলে চলে আসলো আমাদের আজকের দিনের প্রথম প্রশ্ন। চলো দেখে নেই প্রশ্নটা কি। কিন্তু তার আগে, প্রশ্নটা জানার আগে কয়েকটা জিনিস আমি তোমাদের আগে বলিনি। ঠিক আছে, কি বলছে দেখো, প্রথমটায় আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্রাণী রয়েছে যার নাম হচ্ছে ক্লেমাইডোমোনাস। ঠিক আছে, এর মধ্যে দেখো ওর সামনে দুটো অংশ রয়েছে, লেজের মতো অংশ রয়েছে, যার সাহায্যে ও কি করতে পারছে, চলাচল করতে পারছে, যাদের আমরা বলছি ফ্লাজেলা। একই রকম ভাবে এই প্রাণীগুলো হচ্ছে ইউগ্লিনা। ঠিক আছে, ওদের ক্ষেত্রেও দেখো একটা লেজের মতো অংশ রয়েছে, যার সাহায্যে ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারছে। তারপর আমরা দেখছি কি প্যারামিশিয়াম। প্যারামিশিয়ামের মধ্যে দেখো সমগ্র দেহতল, মানে ওর বাইরের যে সমগ্র দেহতলের মধ্যেই দেখো ছোট ছোট কতগুলো ছোট ছোট চুলের মতো অংশ রয়েছে, তাই না? তো এই অংশগুলোকে আমরা বলছি সিলিয়া। এরাও কি করে, প্যারামিশিয়াম যে চলাচল করে টানতে সাহায্য করে। আর এরপর আমরা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও একটি লেজের মতো অংশ রয়েছে, আর তার সাহায্যে সে চলাচল করতে পারে। তো এই সবগুলোই হচ্ছে কি এককোষী অণুজীব, কারণ ওদের সমগ্র দেহেই একটি মাত্র কোষই বর্তমান। ঠিক আছে, তো সেই জন্য আমরা ওদের বলছি কি এককোষী অণুজীব। ঠিক আছে, এরপরে চলো দেখি বহুকোষী। যেরকম দেখো পেনিসিলিয়াম, পেনিসিলিয়ামের সাহায্যে বিভিন্ন প্রকার ঔষধি সামগ্রী তৈরি করা হয়ে থাকে। ঠিক আছে, আমরা দেখছি রাইজোপাম গুলো বিভিন্ন প্রকার রুটি, লেবু ইত্যাদির উপর ছত্রাক সৃষ্টি করে। তাছাড়া এখানে আমরা এরপর দেখতে পাচ্ছি মাশরুম, যেটা আমরা অনেক সময় কি করি, খাবার হিসেবেও গ্রহণ করতে পারি মাশরুম। আর এরা হচ্ছে স্পাইরোগাইরা, এটা এক প্রকার সালোক সংশ্লেষ সম্পন্নকারী, মানে সালোক সংশ্লেষ করতে পারে এই প্রকার একটা প্রাণী।
তো এরা হচ্ছে সবাই কি বহুকোষী, মানে ওদের সমগ্র দেহতলে একের অধিক কোষ বর্তমান থাকে, যার কারণে ওদের আমরা বলছি বহুকোষী। তাহলে এককোষী যে অণুজীব রয়েছে, যেমন ক্ল্যামাইডোমোনাস, ইউগ্লিনা, প্যারামিশিয়াম, বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, এদের মধ্যে এদের দেহে কি কি বৈশিষ্ট্য দেখা যায় চলো দেখে নিই এবার। তো এককোষী অণুজীবদের দেহ শুধুমাত্র একটি কোষ দ্বারা গঠিত। একটি কোষ দ্বারা গঠিত, সেজন্যই তো আমরা ওদের বলছি কি এককোষী, তাই না? তো শুধুমাত্র একটি কোষ দ্বারা গঠিত। এরপর একটি মাত্র কোষই জীবনের সকল কার্যাবলী সম্পাদন করে, মানে ওদের দেহে উপস্থিত বিভিন্ন প্রকার যে কার্যকলাপ হয়ে থাকে, শ্বসন, রেচন, সংবহন ইত্যাদি, যে প্রকার যাই কাজ হয়ে থাকুক না কেন, সবগুলো ওই একটি মাত্র কোষের দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। ঠিক আছে? আর সাধারণত আকারে খুব ছোট হয়ে থাকে। তাহলে এই যে এককোষী অণুজীবগুলো রয়েছে, ওরা আকারে খুবই ছোট হয়ে থাকে, এমনকি অনেক সময় আমরা ওদের খালি চোখেও দেখতে পাই না, তাই না? তো অণুজীবদের দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে? অণুজীবদের দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে? ভেরি গুড, অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ, তাই না? আর ওদের গঠন, মানে এককোষী অণুজীবদের যে গঠন হয় সেটা খুব সহজ হয়ে থাকে, সরল গঠন হয়ে থাকে ওদের দেহের। ঠিক আছে? যেহেতু ওদের দেহ কেবলমাত্র একটি কোষ দ্বারাই নির্মিত, সেজন্য ওদের যে গঠন, মানে এককোষী অণুজীবদের দেহের যে গঠন হয়ে থাকে সেটা তুলনামূলকভাবে সহজ বা সরল গঠন সম্পন্ন হয়ে থাকে ওরা। এইবারে আমরা চলে যাচ্ছি বহুকোষী অণুজীব। বিভিন্ন প্রকার বহুকোষী অণুজীব আমরা লক্ষ্য করেছিলাম, এইবারে চলো ওদের বৈশিষ্ট্যগুলো জেনে নিই। তো বহুকোষী অণুজীব অনেক কোষ দিয়ে গঠিত, যেহেতু নামের মধ্যেই রয়েছে বহু কোষ, তাই না? মানে বহু মানে অনেক, কোষ, তাহলে অনেকগুলো কোষ দ্বারা গঠিত প্রাণীদের আমরা বলছি কি বহুকোষী অণুজীব। তাহলে বহুকোষীদের দেহে অনেকগুলো কোষ বর্তমান, তাছাড়া বিভিন্ন কোষ বিভিন্ন কার্য সম্পাদন করে থাকে। মানে এককোষীর ক্ষেত্রে কি ছিল? এককোষীর ক্ষেত্রে একটা কোষই দেহের সমস্ত প্রকার শারীরবৃত্তীয় কার্যকলাপ সম্পন্ন করত। আর বহুকোষীদের ক্ষেত্রে কি হয়? ওদের দেহে উপস্থিত যে বিভিন্ন প্রকার কোষ থাকে, সেই বিভিন্ন প্রকার কোষ বিভিন্ন প্রকার কাজ সম্পাদন করে থাকে। ক্লিয়ার? এরপর আসছে সাধারণত আকারে বড়। এককোষীর তুলনায় বহুকোষীদের আকার কি হবে? স্বাভাবিকভাবেই বড় হবে, যেহেতু এখানে একের বেশি সংখ্যক কোষ উপস্থিত, তাই না? আর ওরা কি হয়? গঠনে খুব জটিল হয়ে থাকে। ঠিক আছে? ওদের যে অভ্যন্তরীণ গঠন থাকে, দেহের যে শারীরবৃত্তীয় গঠন থাকে, সেগুলো কঠিন হয়ে থাকে। ক্লিয়ার এতটুকু? তাহলে সবাই এবার খাতা খোলো, খাতা খুলে লিখে নাও, কি লিখে রাখবে? এককোষী অণুজীব কাকে বলে এবং বহুকোষী অণুজীব কাকে বলে। চলো দেখি নেই। তো এককোষী অণুজীব কাদের বলছি, প্রথমটা সেটা পড়ে নিই। ঠিক আছে? এককোষী অণুজীব এরা মাত্র একটি কোষ দিয়ে গঠিত এবং কেবলমাত্র কোষী জীবনের সকল কাজ সম্পাদন করে থাকে। ঠিক আছে? তাহলে বলছে যে এককোষী অণুজীব যারা, ওদের সমগ্র দেহ কেবলমাত্র একটি কোষ দ্বারাই গঠিত এবং যে একটা কোষ উপস্থিত, সে একটি মাত্র কোষই ওদের দেহের যে বিভিন্ন প্রকার শারীরবৃত্তীয় কার্যকলাপ বা জীবনের যে সকল কাজ হয়ে থাকে ওদের জীবন ধারণ করার জন্য, সে একটা কোষই সেই সমস্ত কাজ সম্পাদন করে থাকে। ঠিক আছে? এরপরে চলে আসছে বহুকোষী অণুজীব। বহুকোষী অণুজীব কাদের বলছি আমরা? যে এগুলো অনেকগুলো কোষ দিয়ে গঠিত, যেখানে বিভিন্ন কোষ বিভিন্ন কাজ করে থাকে। ঠিক আছে? ওদের বহুকোষী যে জীব রয়েছে, ওদের দেহ অনেকগুলো কোষ দ্বারা গঠিত এবং দেহে উপস্থিত বিভিন্ন প্রকার কোষ বিভিন্ন প্রকার কার্য সম্পাদন করে থাকে। ক্লিয়ার এতটুকু? এবারে প্রশ্ন জিজ্ঞেস করছে যে কিন্তু তাদের কোষগুলো দেখতে কিরকম হয়, কিরূপ হয়? এই যে এককোষী অণুজীব বহুকোষী অণুজীব সম্পর্কে যে আমরা আলোচনা করছি, ওদের দেহ যে উপস্থিত কোষগুলো, সেগুলো কিরকম গঠন সম্পন্ন হয়ে থাকে। তার আগে দেখে নাও, একটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং একটা হচ্ছে প্রাণী কোষ। ঠিক আছে? এটা হচ্ছে উদ্ভিদ কোষ, এটা হচ্ছে প্রাণী কোষ। ঠিক আছে? তো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের অভ্যন্তরীণ গঠন আমরা কিন্তু
এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবারে বলছে যে উদ্ভিদ ও প্রাণী কোষের সাথে তাদের সাদৃশ্য আছে নাকি এরা ভিন্ন, মানে এই যে এককোষী অণুজীব এবং বহুকোষী অণুজীব আমরা এখানে আলোচনা করছি, ওদের যে কোষের গঠন সেগুলো কি উদ্ভিদ ও প্রাণী কোষের গঠনের মতো থাকবে, একই রকম থাকবে? চলো জেনে নিই সেগুলো। ঠিক আছে, দেখো আমরা কি বলছে যে আমাদের একটি মাইক্রোস্কোপ প্রয়োজন, সেটা তোমরা আগেই বলে দিয়েছো আনসারটা আমায়। ঠিক আছে, তো এবার বলছে যে অণুজীবের কোষ পর্যবেক্ষণ করার জন্য আমাদের একটি মাইক্রোস্কোপ প্রয়োজন। ঠিক আছে, মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র প্রয়োজন হয়। আর মাইক্রোস্কোপের আন্ডারে বা মাইক্রোস্কোপের নিচে আমরা যখন অণুজীবদের দেখি তখন অনেক ছোট ছোট অণুজীবদেরও কিন্তু আমরা দেখতে পারি অতি সহজেই। ঠিক আছে, যেহেতু মাইক্রোস্কোপের যে বিবর্ধন ক্ষমতা রয়েছে সেটাই বলছে যে মাইক্রোস্কোপ ক্ষুদ্র বস্তুকে বিবর্ধিত করে আমাদের কাছে দৃশ্যমান করে তোলে। ঠিক আছে, মাইক্রোস্কোপের মধ্যে এরকম লেন্স ব্যবহার করে এরকম প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে যার সাহায্যে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র কি করতে পারে, একটি ছোট্ট বস্তুর থেকে উৎপন্ন যে প্রতিবিম্ব সেটাকে অনেক বড় করে আমাদের চোখের সামনে প্রস্তুত করে। ঠিক আছে, যার কারণে আমরা কি করতে পারি, সেই যে বিবর্ধিত চিত্র রয়েছে, বিবর্ধিত প্রতিবিম্ব রয়েছে ক্ষুদ্র বস্তুর, সেটা বিবর্ধিত হওয়ার কারণে আমরা অতি সহজেই সেই বস্তুটাকে আমাদের চোখের দ্বারা দেখতে পারি। ঠিক আছে, তারপর চলে আসছে কয়েকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন। তোমরা কিন্তু খাতায় এগুলো লিখে নাও। ঠিক আছে, আমি বলছি একে একে, তোমরা সবাই খাতায় লিখে নাও। কি বলছে যে জ্যাকেরিয়াস জেনসন দুটি লেন্স ব্যবহার করে প্রথম যৌগিক অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন। ঠিক আছে, তো প্রথম যৌগিক অণুবীক্ষণ যন্ত্র যে ব্যবহার করেছিলেন উনি হচ্ছেন জ্যাকেরিয়াস জেনসন। তাহলে লাইনটা আবার পড়ছি, তোমরা সবাই লিখে নাও। ঠিক আছে, জ্যাকেরিয়াস জেনসন দুটি লেন্স ব্যবহার প্রথম যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। ঠিক আছে, এরপরেরটাই দেখি কি বলছে যে রবার্ট হুকের যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে আলোর জন্য একটি তেলের বাতি আছে। ঠিক আছে, উনি আলোর উৎস হিসেবে কি ব্যবহার করতেন, একটি তেলের বাতি ব্যবহার করতেন। ঠিক আছে, একটি লেন্স সেই শিখা থেকে আসা আলোকে নমুনার উপর কেন্দ্রীভূত করে। আমরা যেরকম জানি যে লেন্সের সাহায্যে কি হয়, আলোক রশ্মিকে প্রতিফলিত করা যায়, আর সেই প্রতিফলিত রশ্মি কি করা যায়, কি করা হতো ওনার রবার্ট হুকের ক্ষেত্রে কি করা হতো, সেটাকে একটি যেই নমুনাটা দেখবে, ঠিক আছে, মানে অণুবীক্ষণ যন্ত্রের নিচে তো আমরা বিভিন্ন প্রকার নমুনা রেখে করে থাকি, তাই না? তো হিসেবে তেলের বাতি ব্যবহার করা হতো, আর সেটা আবিষ্কার করেছিলেন কে, রবার্ট হুক। ঠিক আছে, তো লাইনটা আবার পড়ছি যে রবার্ট হুকের যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে আলোর জন্য একটি তেলের বাতি ব্যবহার করা হতো। ঠিক আছে, আর একটি লেন্স সেই শিখা থেকে আসা আলোকে নমুনার উপর কেন্দ্রীভূত করে। ঠিক আছে, এতটুকু বুঝতে পারলাম। এরপর নেক্সট লাইনটা পড়ি। কি বলছে যে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক কেবল একটি লম্বা লেন্স যুক্ত সাধারণ মাইক্রোস্কোপ ব্যবহার করেছিলেন যা নমুনাকে 200 গুণ পর্যন্ত বিবর্ধিত করতে পারত। ঠিক আছে, তো কি বলছে যে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক কিরূপ মাইক্রোস্কোপ ব্যবহার করেছিলেন, একটি লম্বা লেন্স যুক্ত মাইক্রোস্কোপ ব্যবহার করেছিলেন যেটা নমুনাকে কত গুণ বিবর্ধিত করতে পারত, ভেরি গুড, 200 গুণ পর্যন্ত বিবর্ধিত করতে পারত। ঠিক আছে, তারপর চলে যাচ্ছি নেক্সট পয়েন্টটায়। কি বলছে যে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র হলো একটি উচ্চ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন যন্ত্র যা দুই সেট লেন্স ব্যবহার করে নমুনার দ্বিমাত্রিক প্রতিবিম্ব সৃষ্টি করে। দ্বিমাত্রিক বলতে 2D ইমেজ সৃষ্টি করতে পারে, 2 ডাইমেনশনাল। ঠিক আছে, তো যৌগিক অণুবীক্ষণ যন্ত্রটা কি, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র হলো এমন একটি উচ্চ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্র যা 2 সেট লেন্স ব্যবহার করে নমুনার একটি দ্বিমাত্রিক বা 2D ইমেজ প্রতিবিম্ব প্রদান করে। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্র কাকে বলে। তো ইলেকট্রন মাইক্রোস্কোপ হলো এমন একটি যন্ত্র যা ইলেকট্রন রশ্মি ব্যবহার করে
কোষীয় কাঠামো সমূহকে দৃশ্যমান করে এর মাধ্যমে কোষীয় স্থাপত্য পরীক্ষা করে। ঠিক আছে, তো ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? ইলেকট্রন রশ্মি ব্যবহার করা হয়। ঠিক আছে, আর সেই ইলেকট্রন রশ্মি ব্যবহার করার মাধ্যমেই কোষের যে আকার বা গঠনগত উপাদানগুলো যেগুলো রয়েছে কোষের উপর অভ্যন্তরে, সেইগুলো পর্যবেক্ষণ করা যায়। ক্লিয়ার এতটুকু? আশা করি সবার আশা করি। চলো, এরপর একটা গুরুত্বপূর্ণ ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি যে ফোল্ডস্কোপ হলো একটি স্বল্প মূল্যের কাগজের মাইক্রোস্কোপ যা অদৃশ্য জগৎকে আমাদের নাগালের মধ্যে নিয়ে আসে। তো ফোল্ডস্কোপ, এই যে নিচে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফোল্ডস্কোপ। ঠিক আছে, সেটা হচ্ছে একটা কি, কাগজের তৈরি একটি অতি স্বল্প মূল্যের মাইক্রোস্কোপ যা আমাদের যে অদৃশ্য জগৎ রয়েছে, যেগুলোকে আমরা আমাদের খালি চোখে দেখতে পাই না, সেগুলোকে অতি সহজে আমরা দেখতে পাই। সেটা তুলনামূলকভাবে অনেক দামে কম হয়ে থাকে। ঠিক আছে, তাহলে সবাই এবার লিখে নাও যে মাইক্রোস্কোপ কাকে বলছি। বা মাইক্রোস্কোপ হলো এমন একটি যন্ত্র যা দিয়ে খালি চোখে দেখা যায় না এমন অতি ক্ষুদ্র বস্তুও দেখা যায়। আবার পড়ছি লাইনটা, সবাই লিখে নাও। ঠিক আছে, তো মাইক্রোস্কোপ হলো এমন একটি যন্ত্র যা দিয়ে খালি চোখে দেখা যায় না এমন অতি ক্ষুদ্র বস্তু দেখা সম্ভব। ঠিক আছে, যেরকম উদাহরণ হিসেবে আমরা কি করতে পারি, যে অণুজীবদের আমরা অতি সহজেই কি করতে পারি, মাইক্রোস্কোপের নিচে আমরা অণুজীবদের পর্যবেক্ষণ করতে পারি, দেখা সম্ভব মাইক্রোস্কোপের নিচে, তাই না? তাহলে এইবারে চলো আমরা আমাদের প্রথম প্রশ্নটা যেটা আসছিল সেটা জেনে নিই। কি বলছে যে অণুবীক্ষণ যন্ত্রে নমুনা পর্যবেক্ষণ করার জন্য আমরা কেন রঞ্জক পদার্থ ব্যবহার করে থাকি? চারটে অপশন রয়েছে। অপশন এ স্পষ্টভাবে দেখার জন্য, অপশন বি ঘোলাটে দেখার জন্য, অপশন সি বড় করে দেখার জন্য, নাকি অপশন সি উপরের সবগুলো। আমি তোমাদের টাইমার দিয়ে দিলাম, তোমরা সবাই ঝটপট আনসার করে দাও। কেন আমরা রঞ্জক পদার্থ কেন ব্যবহার করে থাকি অণুবীক্ষণ যন্ত্রে? বস্তুগুলোকে স্পষ্টভাবে দেখার জন্য, নাকি ঘোলাটে বা ঝাপসা করে দেখার জন্য, নাকি আরো বড় করে দেখার জন্য, নাকি উপরের সবগুলোই ঠিক হবে? সবাই ঝটপট আনসার করে দাও। বাহ, অনেকেই সঠিক আনসার দিয়েছো, ভেরি গুড। বাকিরাও চেষ্টা করো, এবং তারই সাথে তোমাদের সময় শেষ। চলো এবার দেখে নিই কে কে সঠিক আনসার করলে। ভেরি গুড, অনেকেই সঠিক আনসার করেছো। তাহলে চলো এবার প্রশ্নটা সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া যাক। তো অণুবীক্ষণ যন্ত্রে অনেক ক্ষেত্রেই আমরা কি করে থাকি, রঞ্জক পদার্থ ব্যবহার করে থাকি। যেরকমটা দেখো এখানে একটা স্লাইডের ছবি দেওয়া আছে, স্লাইডটার মধ্যে দেখো বেগুনি রঙের একটা রং দেখতে পাচ্ছি আমরা, তাই না? সেটা হচ্ছে রঞ্জক পদার্থ। তো রঞ্জক পদার্থ আমরা মূলত কেন দিয়ে থাকি, যাতে আমরা যেই নমুনাটাকে অণুবীক্ষণ যন্ত্রের নিচে পর্যবেক্ষণ করছি সেটাকে আরো ভালোভাবে স্পষ্টভাবে যাতে দেখা যায়। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক আনসার হবে অপশন এ, স্পষ্টভাবে দেখার জন্য। তাহলে কেন আমরা রঞ্জক পদার্থ ব্যবহার করে থাকি? নমুনা বা স্পেসিমেন যেটাই আমরা পর্যবেক্ষণ করার ইচ্ছা আমাদের, সেটাকে স্পষ্টভাবে দেখার জন্য। তাহলে অপশন এ, স্পষ্টভাবে দেখার জন্য হচ্ছে আমাদের সঠিক আনসার। ক্লিয়ার? এরপরে চলো দেখি আরেকটা ছোট্ট একটা গল্প বা ঘটনা আমরা এখন পর্যবেক্ষণ করব। দেখো এখানে একটা ছোট্ট জলাশয় রয়েছে, আর ছেলেটি কি করছে, একটি বোতল নিয়েছে। তো আমাদের এটা একটা কার্যকলাপের মতো, সেটা আমরাও নিজেরাও করতে পারি। ঠিক আছে, দেখো কি করছে এখানে, কি বলছে যে একটি পরিষ্কার পাত্র নাও এবং পুকুরের জল সংগ্রহ করো। ঠিক আছে, এরকম যেরকম ছেলেটা করলো। ঠিক আছে, পুকুর থেকে জল সংগ্রহ করলো, তারপর ও সেই জলটাকে লেবে নিয়ে আসলো, আর ওর ম্যাডাম সেই জলটাকে স্লাইডে রেখে এবার পর্যবেক্ষণ করার জন্য প্রস্তুত করছেন। ঠিক আছে, কি বলছে যে একটি ড্রপার ব্যবহার করে পরিষ্কার মাইক্রোস্কোপ স্লাইডে 1 ফোঁটা জল নাও। মানে জল বলতে সেই পুকুর থেকে সংগৃহীত জলটাকে এখানে রাখতে বলা হয়েছে। তারপর কি করলেন, জলবিন্দুর উপর একটি কভার স্লিপ রাখো। ঠিক আছে, জলবিন্দু যেটাকে ড্রপার দিয়ে স্লাইডে নেওয়া হয়েছিল সেটার উপরে একটা কভার স্লিপ দিয়ে দিতে বললো।
তারপর কি করছেন উনি, দেখো মাইক্রোস্কোপের নিচে নমুনা যেটা সংগ্রহ করে আনা হয়েছিল সেটাকে উনি মাইক্রোস্কোপের নিচে রাখলেন। তো এবার কি বলছে যে নমুনাটিকে মাইক্রোস্কোপের উপর রাখো। মাইক্রোস্কোপের উপর রাখার পর উনি ওনার ছাত্রছাত্রীদের বলছেন যে তোমরা পর্যবেক্ষণ করে আমাকে বলো যে কি দেখা যাচ্ছে। বলছে যে জলের নমুনাটিতে উপস্থিত ক্ষুদ্র জীবগুলোকে পর্যবেক্ষণ করো, কি কি দেখা যাচ্ছে নমুনাগুলোতে। দেখো বিভিন্ন প্রকার জলের যে নমুনাটা রয়েছিল সেখানে কিন্তু বিভিন্ন প্রকার এরকম আণুবীক্ষণিক জীব উপস্থিত, যাদের আমরা অণুজীব বলি, যেগুলোকে খালি চোখে দেখা সম্ভব হয় না। তাহলে কি বলছে যে পুকুরের জল থেকে অণুজীবের ধারণা পাওয়া যায়, মানে খালি চোখে যেই জিনিসগুলো আমরা যেই প্রাণীগুলোকে দেখতে পাচ্ছিলাম না, মাইক্রোস্কোপের নিচে আমরা সেটা দেখতে পাচ্ছি। তো পুকুরের জল থেকে আমরা অণুজীব সম্পর্কে একটা ধারণা পেতে পারি। এই যে দেখো এরপর লিখছি কি, এরপর রয়েছে বিভিন্ন প্রকার প্রোটোজোয়া, যেগুলোকে আগে আমরা প্যারামিশিয়াম বলছিলাম, সেটা হচ্ছে কি একটা প্রোটোজোয়া। ঠিক আছে, সেগুলো হচ্ছে শ্রেণীবিন্যাস। এরপর আমরা দেখছি বিভিন্ন প্রকার, এখানে রয়েছে কি বিভিন্ন অনেকগুলো শৈবাল রয়েছে। তারপর দেখতে পাচ্ছি ছত্রাক, যেগুলো এখানে যেগুলো ছবি রয়েছে রাইজোপাস, রাইজোপাস এক প্রকার হচ্ছে কি ছত্রাক। আর এরপর দেখো বিভিন্ন এখানে অনেকগুলো ব্যাকটেরিয়া রয়েছে, বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া আমাদের চারপাশে উপস্থিত, তাই না? তো অণুজীব যারা, যাদের আমরা খালি চোখে দেখতে পাই না, এই অণুজীবের মধ্যে বিভিন্ন প্রকার গ্রুপ রয়েছে, শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে ওদের। কি কি সেগুলো? প্রোটোজোয়া, শৈবাল, ছত্রাক ও ব্যাকটেরিয়া। ঠিক আছে, তো প্রোটোজোয়া, শৈবাল, ছত্রাক ও ব্যাকটেরিয়া হচ্ছে বিভিন্ন প্রকার অণুজীব। ঠিক আছে, এই যে অণুজীবগুলো এদের মধ্যে আবার বিভিন্ন প্রকার হয়ে থাকে। ঠিক আছে, আকারে ছোট হওয়া সত্ত্বেও অণুজীবরা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সেগুলো আমরা সেই সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, দেখো এখানে এক প্রকার অণুজীবের গঠন দেখানো হচ্ছে তোমাদের, সেটা হচ্ছে এছাড়াও জীবন্ত কোষ থেকে বিভিন্ন আণুবীক্ষণিক সত্তা রয়েছে। মানে এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখছিলাম সেগুলো কি, সেগুলো হচ্ছিল জীবন্ত কোষ, তাই না? যে সব প্রাণীগুলো দেখছিলাম সেগুলো জীবিত বস্তু, কিন্তু এই যে জীবিত আণুবীক্ষণিক যে অণুজীবগুলো রয়েছে, তাছাড়াও এরকম আরো কিছু আণুবীক্ষণিক সত্তা রয়েছে। ঠিক আছে, যেরকম দেখো আগে একরকম দেখলাম আমরা, এখন আমরা দেখছি। ঠিক আছে, যাদের আমরা বলছি কি ভাইরাস। ঠিক আছে, অনেকেই আমরা নাম শুনেছি, তাই না? এটা হচ্ছে কি ভাইরাস, আগে একটা দেখছিলাম, এখন আরেক প্রকার দেখলাম। এরকম আমাদের চারপাশে আমাদের পরিবেশে বিভিন্ন প্রকার ভাইরাস কিন্তু উপস্থিত। ভাইরাস কি, ভাইরাসও আণুবীক্ষণিক ও অকোষীয়। ঠিক আছে, ওদের দেহের যে গঠন সেটাকে অকোষীয় বলা হয়, মানে ওদের আকৃতি এতটাই ছোট হয়ে থাকে যেটা একটা নর্মাল যে কোষের আকৃতি হওয়া উচিত তার থেকে অনেক কম হয়ে থাকে। ঠিক আছে, দেখো একটা নর্মাল কোষের আকৃতি, এটা হচ্ছে একটা নর্মাল প্রাণী কোষ। আর ভাইরাস দেখো এগুলো বিভিন্ন প্রকার, এখানে অনেকগুলো ভাইরাস রয়েছে। তার থেকে কিন্তু তোমরা মোটামুটি ধারণা করতে পারছো যে একটা কোষের তুলনায় একটা ভাইরাসের আকার বা আয়তন কতটাই ছোট হয়ে থাকে। আরেকটা বিশেষ গুণ রয়েছে ভাইরাসের মধ্যে, কি সেটা? জীবন্ত কোষ বৃদ্ধি করে এবং রোগ সৃষ্টি করতে পারে। ঠিক আছে, ওরা ভাইরাসের মধ্যে এরকম একমাত্র সেই ক্ষমতাই রয়েছে, মানে ওরা যখন কেবলমাত্র প্রাণী কোষের অভ্যন্তরে বা জীবিত কোষের অভ্যন্তরে ওরা যখন থাকবে, ঠিক আছে, প্রাণী কোষ হতে হবে এরকম কোনো কথা নেই, যে কোনো জীবন্ত কোষের অভ্যন্তরে, জীবিত কোষের ভেতরে প্রবেশ করতে পারলেই ওরা কেবলমাত্র বংশবৃদ্ধি করতে পারে এবং ওদের যে রোগ সৃষ্টি করার যে ক্ষমতা সেটা ওরা দেখাতে পারে। ক্লিয়ার এতটুকু? চলে আসলো আমাদের নেক্সট কোশ্চেন, চলো দেখে নিই প্রশ্নটা কি। পেনিসিলিয়াম হলো একটি ড্যাশের উদাহরণ। চারটে অপশন রয়েছে। অপশন এ এককোষী অণুজীব, মৃত অণুজীব, বহু অণুজীব, বহুকোষী অণুজীব, নাকি কোনোটি নয়। পেনিসিলিয়াম
হলো একটি ড্যাশের উদাহরণ। কি চারটে অপশন? অপশন এ এককোষীয় অণুজীব, নাকি অপশন বি মৃত অণুজীব, নাকি অপশন সি বহু কোষীয় অণুজীব, নাকি উপরের কোনোটি নয়। আমি তোমাদের টাইমার দিয়ে দিচ্ছি, তোমরা ঝটপট আনসার করে দাও। পেনিসিলিয়াম হলো একটি ড্যাশ। আমরা মনে করে দেখো পেনিসিলিয়াম সম্পর্কেও আলোচনা করেছিলাম, তাই না? সেটা কি ছিল? এককোষী ছিল, এককোষী অণুজীব ছিল, নাকি মৃত অণুজীব ছিল, নাকি বহুকোষী অণুজীব ছিল, নাকি কোনোটাই হবে না? সবগুলোই আনসার ভুল। কোনটা হবে আনসার? বাহ, অনেকেই সঠিক আনসার দিয়েছো, ভেরি গুড। বাকিটাও চেষ্টা করো। সময় কিন্তু আর বেশি নেই, ঝটপট আনসার করে দাও। এবং তারই সাথে তোমাদের সময় হলো শেষ। চলো এবার দেখে নিই কে কে সঠিক আনসার করলে। বাহ, ভেরি গুড, অনেকেই সঠিক আনসার করেছো। তাহলে আমাদের সঠিক আনসার হবে কোনটা? অপশন সি বহুকোষী অণুজীব, তাই না? আমরা বহুকোষী অণুজীব সম্পর্কে আলোচনা করার সময়ই বলেছিলাম পেনিসিলিন থেকে বিভিন্ন প্রকার ঔষধি উৎপন্ন করা হয়, তাই না? তো পেনিসিলিয়াম হলো একটি বহুকোষী অণুজীব এর উদাহরণ। ক্লিয়ার? আচ্ছা, চলো এরপর দেখে নিই। যে সব ক্ষুদ্র জীব খালি চোখে দেখা যায় না তাদের অণুজীব বা জীবাণু বলা হয়। সেটাও খাতায় লিখে নাও তোমরা, এই দুটো পয়েন্ট খাতায় লিখে নাও, ঠিক আছে? বলছি, আমি আবার বলছি যে যে সব ক্ষুদ্র জীব খালি চোখে দেখা যায় না, যে সকল জীবদের আমরা আমাদের খালি চোখে দেখতে পাই না, তাদের আমরা কি বলছি? তাদের অণুজীব বা জীবাণু বলা হয়। ক্লিয়ার? দেখো এখানে একটা আমরা ছোট্ট ঘটনা দেখব, গল্পের মতো একটা জিনিস দেখব। চলো দেখি। একটা বাড়ি ছিল, বাড়ির মধ্যে মা আর ওনার ছেলে, ওরা দুজন কথা বলছে। তো ও ছেলেটা কি বলছে বা চলো দেখি, যে মা আমি এই রুটিটা এখানে রাখছি, পরে খাবো। মানে পাউরুটি রাখা আছে সামনে, সে সেটা পরে খাবে, এখন খাবে না। আর সামনে অনেকগুলো ফ্রুটস বা ফল রাখা আছে, তাই না? এমন সময় ওর বাবা এসে বলছে কি ওদের, যে আমার কাছে এখন ফোন এসছে, কাকা অসুস্থ, আমাদের এক্ষুনি যেতে হবে। তো স্বাভাবিকভাবে ওর মা বলল কি, যে তাড়াতাড়ি চলো। তো ওরা ব্যাগ গুছিয়ে চলে গেল। আর কিছুদিন পর ওরা আবার কি করলেন, বাড়ি ফিরে আসলেন। কিন্তু বাড়ি ফিরে আসার পর ওরা কি দেখছে, যে এই যে ওরা যে খাবারগুলো ফেলে রেখে গেছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। আর উনি বলছেন কি, যে উফ, আমি খাবারগুলো ফ্রিজে রেখে যেতে ভুলে গেছি। আমাদের সাথে আমাদের দৈনন্দিন জীবনে এরকম অনেক সময় হয়ে থাকে, তাই না? যে আমরা ধরো খাবার একটা খোলা জায়গায় রেখে গেলাম, আর কিছুদিন পর যখন সেই খাবারটাকে লক্ষ্য করি, দেখতে পাই যে কি খাবারগুলো নষ্ট হয়ে গেছে, বা ওদের উপর বিভিন্ন প্রকার ছত্রাক জন্মেছে, তাই না? এই যে দেখো, অনেক সময় পাউরুটি এরকম খোলা জায়গায় আমরা যদি রেখে দেই, বিভিন্ন প্রকার ছত্রাক উৎপন্ন হয়ে যায় সেটার মধ্যে, তাই না? এই যে দেখো, এগুলো হচ্ছে কি পাউরুটির ছত্রাক। এবারে আমাদের জিজ্ঞেস করছে যে তোমরা কি কখনো বাইরে কিছুক্ষণ ফেলে রাখা খাবারের উপর এই তুলোর মতো বৃদ্ধি দেখেছো? অনেক সময় কিন্তু খেয়াল করে দেখবে পাউরুটির উপরে বা বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রীর উপরে, বা বিশেষ করে লেবু যখন আমরা খোলা জায়গায় কিছুক্ষণ রেখে দিই, এরকম কিন্তু তুলার মতো কতগুলো অংশ আমরা লক্ষ্য করি, তাই না? এগুলোর কারণ কি, যে খাদ্য অণুজীব দ্বারা সংক্রমিত হওয়ার কারণে এমনটা ঘটে থাকে। ঠিক আছে? খাদ্যগুলো কিসের দ্বারা আক্রমণ করা হয়? কে আক্রমণ করে খাদ্যগুলোকে? অণুজীব। ঠিক আছে? যদি অণুজীবের কারণে এটা হয়ে থাকে, তাহলে তারা এখানে কিভাবে এলো? আমাদের এবার প্রশ্ন জিজ্ঞেস করছে যে খাবারগুলো তো আমরা খোলা জায়গায় যখন রেখে দিই, ওদের উপর অণুজীব আক্রমণ করে। তো এই যে অণুজীবগুলো, সেগুলো সেখানে কোথা থেকে আসলো? কারণ আমরা জানি কি, এই যে বিভিন্ন প্রকার অণুজীবগুলো রয়েছে, সেগুলো আমাদের চারপাশেই উপস্থিত। যেরকম দেখো, জল, মাটি, বায়ু,
আমরা আগেও সেগুলো সম্পর্কে দেখেছিলাম, তাই না? সেগুলো আমাদের চারপাশে সব জায়গাতেই এই প্রকার অণুজীবগুলো উপস্থিত থাকে। দেখো এই প্রকার, যেমন ফলের মধ্যে এমনটা ঘটে কারণ অণুজীবরা আমাদের চারপাশে উড়ে বেড়ায়, বসতি স্থাপন করে এবং বংশবৃদ্ধি করে, তাই না? সেটা সম্পর্কে আমরা আগেও দেখেছিলাম যে অণুজীবরা আমাদের চারপাশের পরিবেশের সমস্ত জায়গায় উপস্থিত থাকে। তো এটাই এখানে বলছে যে এমনটা ঘটে কারণ অণুজীবরা আমাদের চারপাশে উড়ে বেড়ায়, বসতি স্থাপন করে এবং বংশবৃদ্ধি করে। যদি অণুজীবরা সব জায়গায় থাকে তাহলে তারা আচারকে নষ্ট করতে পারে না কেন? দেখো আমরা অনেক সময় আমাদের মা কি করে আচার তৈরি করে আমাদের জন্য, তাই না? তো এই যে আচার যে তৈরি করে সেটা কেন নষ্ট হয় না? ভেবে দেখেছো কি কখনো? চলো জেনে নেই সেটা সম্পর্কে এখন। দেখো উনি কি করছেন, আচার তৈরি করছেন। আমাদের মাও আমাদের জন্য বিভিন্ন প্রকার আচার তৈরি করে থাকেন, আর সেই আচারটা বানানোর কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতি থাকে, তাই না? সেই পদ্ধতির কারণেই কিন্তু কি হয়ে থাকে, আচারের মধ্যে এরকম অণুজীব আক্রমণ করতে পারে না। ঠিক আছে, তো আমরা আচারে লবণ বা চিনি যোগ করি, এগুলোর উচ্চ ঘনত্ব সংরক্ষক হিসেবে কাজ করে এগুলো। ঠিক আছে, এই যে লবণ চিনি ব্যবহার করছি সেগুলো উচ্চ ঘনত্ব সংরক্ষক হিসেবে কাজ করে এবং অণুজীবকে প্রতিরোধ করে। সেই কারণেই কি হয়, এই যে আচার তৈরি করা হয় সেগুলো অতি সহজে নষ্ট হয় না বা অণুজীব ওদের সংক্রমণ করতে পারে না। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেনটা চলো দেখে নিই যে নিম্নলিখিত কোনটি শুধুমাত্র জীবিত কোষের সংস্পর্শে এলেই বংশবৃদ্ধি করতে পারে? আমরা কিছুক্ষণ আগেই সেটা সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই না? যে কোন জীব কোনটি নিম্নলিখিত কোনটি কেবলমাত্র জীবিত কোষের সংস্পর্শে বা জীবিত কোষের অভ্যন্তরে প্রবেশ করলেই একমাত্র বংশবৃদ্ধি করতে পারে? চারটে অপশন রয়েছে। অপশন এ ভাইরাস, অপশন বি ব্যাকটেরিয়া, অপশন সি প্রোটোজোয়া, নাকি অপশন ডি অ্যামিবা। আমি তোমাদের টাইমার দিয়ে দিলাম, সবাই ঝটপট আনসার করে দাও। কোনটি শুধুমাত্র জীবিত কোষের সংস্পর্শে এলেই বংশবৃদ্ধি করতে পারে? এটা কি ভাইরাস হবে, নাকি ব্যাকটেরিয়া হবে, নাকি প্রোটোজোয়া, নাকি অ্যামিবা? কোনটা হবে সঠিক আনসার? ঝটপট আনসার করে দাও। বা অনেকেই সঠিক আনসার করেছো, ভেরি গুড। বাকিরা চেষ্টা করো কোনটা হবে, এবং তারই সাথে তোমাদের সময় শেষ। চলো এবার দেখে নি কে কে সঠিক আনসার করলে। বাহ, ভেরি গুড, অনেকেই সঠিক আনসার করেছো। বাহ, তাহলে আমাদের সঠিক আনসার হবে অপশন এ ভাইরাস। আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে যে কেবলমাত্র ভাইরাসই আছে যে কি করতে পারে, কেবলমাত্র জীবিত কোষের অভ্যন্তরে প্রবেশ করলেই সে বংশ বিস্তারে সক্ষম। জীবিত কোষের বাইরে যখন থাকবে সে বংশ বিস্তার করতে পারবে না, তাই না? তাহলে আমাদের সঠিক আনসার হবে অপশন এ ভাইরাস। ঠিক আছে, তাহলে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আশা করি আজকে আমরা যা যা পড়লাম তোমরা সব বুঝতে পেরেছো। যদি কোনো প্রকার সন্দেহ থেকে থাকে, কোনো জায়গায় যদি অসুবিধা হয় বুঝতে, তাহলে নেক্সট ক্লাসে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, সবাই বাড়িতে আজকে আমরা যা যা পড়লাম সামান্য একটু পড়ে নিও। ততক্ষণ পর্যন্ত চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।